ক্ষমতার মোহ, পতনের পর আওয়ামী লীগ নেতাদের বর্তমান বাস্তবতা মানুষকে কতটা অন্ধ করতে পারে সেটা বোঝার জন্য ইতিহাসের বই খোলার দরকার নেই। বাংলাদেশের গত কয়েক মাসের ঘটনা প্রবাহই যথেষ্ট। কারণ যারা একসময় রাষ্ট্রযন্ত্রকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করতেন, তাদের চেহারা দেখলে বিশ্বাসই হয় না এরা সেই একই মানুষ কিনা। আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর যে চিত্র সামনে এসেছে সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের প্রায় সব প্রভাবশালী ব্যক্তি এখন হয় কারাগারে, নয়তো পলাতক, নয়তো শারীরিকভাবে এমন অবস্থায় যে তাদের চেনাই কঠিন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এদের পতন হঠাৎ হয়নি। বছরের পর বছর ধরে যে কাঠামো তৈরি হয়েছিল, যেখানে আইন, প্রশাসন, বিচার বিভাগ সবকিছু একটি দলের ইচ্ছার অধীনে চলতো, সেই কাঠামোই একদিনে ভেঙে পড়েছে। তো প্রশ্ন হচ্ছে, এই পতন কি শুধুই রাজনৈতিক, নাকি এর মধ্যে আরো গভীর কিছু আছে? তাই থাকাকালীন এই নেতাদের প্রভাব এতটাই ছিল যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও সামনে মাথা নিচু করে কথা বলতেন। জেলা প্রশাসক থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার সাহসও দেখাতেন না। এই যে একটা সমান্তরাল ক্ষমতা কাঠামো তৈরি হয়েছিল, যেখানে দলীয় পদ মানেই আইনের ঊর্ধ্বে যাওয়া, এটা কিন্তু একদিনে হয়নি। ১.৫ দশকের একটানা শাসনে ধীরে ধীরে এমন একটা ব্যবস্থা দাঁড়িয়ে গিয়েছিল যেখানে দলীয় আনুগত্যই ছিল সবচেয়ে বড় যোগ্যতা, আর জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল সবচেয়ে কম অগ্রাধিকার। এরপর সামনে আসে আরো উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের রাজনীতিতে এক সময় যার নাম উচ্চারণেও অনেকে সাবধানী থাকতেন, সেই তোফায়েল আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলায় জন্ম নেওয়া তোফায়েল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ৬৯-এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭১ সালে তিনি মুজিব বাহিনীর অন্যতম প্রধান সংগঠক ছিল। স্বাধীনতার পর তিনি ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিল্প, বাণিজ্য, গৃহায়ন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী ও উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী, যিনি গরিবের খাবার নিয়ে খেলেছেন। এক সময়ের খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বর্তমান চেহারা দেখলে চেনার উপায় নেই। টাক মাথা, শীর্ণ শরীর, লাঠি ছাড়া দাঁড়াতে পারেন না। সম্প্রতি আদালতে আনা নেওয়ার সময় হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথা কেটে গেছে। তার নামে ৪০ থেকে ৫০টি মামলা রয়েছে। অভিযোগের তালিকা দীর্ঘ। গরিবের খাদ্য সহায়তার নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, সরকারি সম্পদের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার। এখানে বিশ্লেষণের জায়গাটা হলো, একজন খাদ্যমন্ত্রী যখন সেই মানুষদের খাবারের টাকা নিয়ে দুর্নীতি করেন যাদের জন্য সেই মন্ত্রণালয় তৈরি হয়েছিল, তখন সেটা শুধু দুর্নীতি থাকে না, সেটা হয়ে যায় রাষ্ট্রীয় বিশ্বাসঘাতকতা। কিন্তু এখানে এই বিষয়টা আরো জটিল হয়ে যায়। জুলাই আন্দোলনের সময় যখন সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, সেই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বেশি যার নাম এসেছে তিনি জুনায়েদ আহমেদ পলক। তরুণ বয়সে এমপি, তারপর মন্ত্রী। রাজনৈতিক ক্যারিয়ার ছিল ঈর্ষণীয়, কিন্তু এখন কারাগারের ছোট খোপে বন্দী। প্রিজন ভ্যানের জানালা দিয়ে তার যে ছবি সামনে এসেছে, সেখানে চোখে স্পষ্ট অসহায়ত্ব। কথা বলার মানুষ নেই, মোবাইল নেই, দিনরাতের হিসাব নেই। হাজী মোহাম্মদ সেলিম, পান বিক্রেতা থেকে মাফিয়া ডন। বাংলাদেশের রাজনীতিতে হাজী সেলিমের উত্থান নিজেই একটা কেস স্টাডি। পুরান ঢাকার সোয়ারিঘাটের পান ব্যবসায়ী থেকে শুরু করে মদিনা গ্রুপের মালিক, এই যাত্রা কোনো ব্যবসায়িক মেধার গল্প নয়, এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার আর পেশি শক্তির গল্প। তার বিরুদ্ধে অভিযোগের তালিকা এত দীর্ঘ যে আলাদা একটি ভিডিওর প্রয়োজন। কিন্তু এখন তার বর্তমান অবস্থা দেখলে একটা জিনিস পরিষ্কার, ক্ষমতার প্রলেপ সরে গেলে আসল চেহারা বেরিয়ে আসে। কারাগারে চুলের কালো রং করার সুযোগ নেই। মুজিব কোট আর সাদা পাঞ্জাবির বদলে কারাগারের পোশাক, হাতে হ্যান্ডকাফ, চোখে শূন্যতা। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাজী সেলিমের মতো ব্যক্তিরা কিভাবে এত শক্তিশালী হয়ে উঠলেন? উত্তর সহজ, রাষ্ট্র তাদের শক্তিশালী হতে দিয়েছে, বরং বলা ভালো রাষ্ট্র ক্ষমতাই তাদের তৈরি করেছে। আর এটাই সবচেয়ে ভয়ের জায়গা, কারণ প্রশ্ন হলো, নতুন ক্ষমতা কাঠামোতেও কি একই ধরনের চরিত্র তৈরি হচ্ছে? শেখ হাসিনার অনানুষ্ঠানিক অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন সালমান এফ রহমান, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। পদবি শুনতে সাধারণ মনে হলেও বাস্তবে তিনি ছিলেন সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তের
অলিখিত নিয়ন্ত্রক। পতনের পর পালানোর চেষ্টা করেছিলেন নদীপথে, দাড়ি গোঁফ কেটে চেহারা বদলানোর চেষ্টাও হয়েছে বলে অভিযোগ, কিন্তু সদরঘাট এলাকা থেকেই গ্রেপ্তার। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ব্যাংকিং খাতে অনিয়ম এবং প্রশাসনিক হস্তক্ষেপের গুরুতর অভিযোগ রয়েছে। কারাগারে এখন প্রায়ই কান্নাকাটি করেন বলে জানা যায়। এখানে বিশ্লেষণের জায়গা হলো, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে যখন একজন ব্যবসায়ী সরকারের অর্থনৈতিক নীতি নির্ধারণে সরাসরি প্রভাব বিস্তার করেন, তখন সেটা আর উপদেষ্টা থাকে না, সেটা হয়ে যায় কর্পোরেট ক্যাপচার অফ দ্য স্টেট। এবং এই ধরনের কাঠামো যে কোনো দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। ব্যারিস্টার সুমন, বিচারের হাতিয়ার, যিনি নিজেই এখন বিচারের মুখে। ছাত্র আন্দোলনের সময় তার বিভিন্ন বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ট্রাইব্যুনালের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য বিচারিক প্রক্রিয়াকে ব্যবহার করা। মিরপুর থেকে গ্রেপ্তারের পর তার বর্তমান অবস্থান কারাগার। বিভিন্ন মামলায় তাকে নিয়মিত আদালতে হাজির করা হচ্ছে। এখানে মূল বিশ্লেষণ হলো, যখন বিচার ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন বিচারের প্রতি জনগণের আস্থা ধ্বংস হয়। আর সেই আস্থা পুনর্গঠন করতে দশকের পর দশক লাগে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে আনিসুল হক যা করেছেন, সেটাকে অনেক আইনবিদ আইনি সন্ত্রাস বলে অভিহিত করেছেন। মনগড়া আইনের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা, গুম, বিচার বহির্ভূত হত্যা, এসব অভিযোগের কেন্দ্রে তিনি বারবার এসেছেন। একসময় যিনি আইন পরিচালনা করতেন, আজ তিনি নিজেই আইনের হাতে বন্দী। এটা শুধু কবিতার লাইন নয়, এটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারের আসনে বসে যিনি বিচার বিকিয়ে দিয়েছেন। প্রধান বিচারপতির পদে বসে সরকারের ইচ্ছামতো রায় দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পতনের পর ভারতে পালানোর চেষ্টা করেছিলেন। সিলেটের কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে বিজিবি তাকে আটক করে। আটকের সময়ের ছবি দেখলে বোঝা যায় পরিস্থিতি কতটা নাটকীয়। জঙ্গলে কলাপাতা বিছিয়ে মাটিতে শুয়ে আছেন এক সময়ের প্রধান বিচারপতি, জরাজীর্ণ পোশাক, অসহায় চেহারা। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একটি দেশের সর্বোচ্চ বিচারিক পদে যখন এমন ব্যক্তি বসেন যিনি ন্যায় বিচারের বদলে দলীয় স্বার্থ দেখেন, তখন পুরো বিচার ব্যবস্থায় প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আর সাধারণ মানুষ যখন বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারায়, তখন সমাজে এক ধরনের নৈরাজ্য তৈরি হয়, যেটা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের ভিত্তিকেই দুর্বল করে দেয়। আতিকুল ইসলাম, ছদ্মবেশেও রেহাই মেলেনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের পালানোর ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। তারপর লুকিয়েছিলেন দীর্ঘদিন, কিন্তু শেষ পর্যন্ত গ্রেপ্তার এড়াতে পারেননি। গ্রেপ্তারের সময়ের ছবিতে তাকে সম্পূর্ণ ভিন্ন চেহারায় দেখা গেছে। কালো গোঁফ সাদা হয়ে গেছে, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি। আগের সুসজ্জিত মেয়রের সাথে কোনো মিল নেই। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। মোহাম্মদপুর থানায় দায়েরকৃত 3টি পৃথক মামলার আসামি তিনি। বড় প্রশ্ন, এই পতন থেকে শিক্ষা নেওয়া হবে কি? আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, গ্রেপ্তারকৃতদের বিচার কি সত্যিকারের ন্যায় বিচারের পথে যাবে, নাকি এটাও রাজনৈতিক প্রতিশোধের রূপ নেবে? কারণ ইতিহাস বলে, ক্ষমতা পরিবর্তনের পর যদি বিচার প্রক্রিয়া রাজনৈতিক প্রতিহিংসায় পরিণত হয়, তাহলে দীর্ঘমেয়াদে সেটা গণতন্ত্রকেই দুর্বল করে। আর এটাই এখন সবচেয়ে বড় ঝুঁকি। আর বাংলাদেশ এখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে আছে। পরবর্তী কয়েক মাসে কোন দিকে যায় পরিস্থিতি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই পুরো ঘটনা প্রবাহকে আপনি কিভাবে দেখছেন? এদের বিচার কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান।